শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আরব লীগের ঘোষণায় তোলপাড় বিশ্বে। অবসান হতে চলেছে হামাস যুগের, প্রতিষ্ঠা হতে পারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। ফ্রান্স ব্রিটেনের পর এবার কানাডাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা। চীনা উৎক্ষেপণ কেন্দ্রের মাধ্যমে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের। অস্ট্রেলিয়া ব্যর্থ হল তাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে। ফ্রান্স ও ব্রিটেনের পর এবার কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বুধবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। মার্ক কার্নে বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মার্ক কার্নে বলেন, আমাদের চোখের সামনে ফিলিস্তিন নামক একটি ভূখণ্ড মুছে যাচ্ছে। এটা হতে পারে না। পশ্চিম তীরে ক্রমাগত ইসরায়েলের আগ্রাসন, বর্তমান গাজা পরিস্থিতি এবং 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের ঘটনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। কার্নে বলেন, আগামী বছর ফিলিস্তিনের সাধারণ নির্বাচন হবে এবং সেখানে হামাস অংশগ্রহণ করতে পারবে না। কার্নে বলেন, আমরা চাই ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে। এটা কানাডার দীর্ঘদিনের নীতি এবং আমরা আগামী সেপ্টেম্বরে এটার স্বীকৃতি দেব। মঙ্গলবার কানাডার সাবেক 200 রাষ্ট্রদূত সহ অনেক কূটনীতিক প্রধানমন্ত্রী মার্ক কার্নের কাছে লিখিত চিঠির মাধ্যমে আবেদন জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। এর আগে 24 জুলাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর গত মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ঘোষণা দেন। বুধবার কানাডার ঘোষণার মাধ্যমে G7 সংস্থার 3টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। বিশ্বে 193টি দেশের মধ্যে এই পর্যন্ত 147টি দেশ একই স্বীকৃতি দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত এসবের তেমন কোনো মূল্য নেই। তবে এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বৃদ্ধি পাবে। বিশ্বের সব দেশ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বৃদ্ধি পাবে। এদিকে গাজায় বুধবারও ইসরায়েল ঠান্ডা মাথায় হত্যা করেছে কমপক্ষে 72 জন ফিলিস্তিনি, যারা বিভিন্ন ত্রাণবাহী ট্রাকের কাছে যাচ্ছিল খাবার আনার জন্য। এর মধ্যে 51 জনকে হত্যা করা হয়েছে জিকিমের কাছে। হামাস ও ফিলিস্তিন বিষয়ে মঙ্গলবার নিউ ইয়র্কে আরব লীগের ঘোষণায় বিস্মিত বিশ্বের কূটনৈতিক অঙ্গন। আরব লীগের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ভূমিধস পরিবর্তন আনতে পারে বলে মনে করেন অনেকে। একই সাথে অবসান হতে পারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং প্রতিষ্ঠা হতে পারে যুগ যুগ ধরে প্রত্যাশিত একটি সত্যিকার ফিলিস্তিন রাষ্ট্র। আর এর ফলে অবসান ঘটতে পারে হামাস যুগের। মঙ্গলবার জাতিসংঘে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আরব লীগের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন শেষে আরব লীগের 22টি দেশ একটি ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণায় আরও স্বাক্ষর করে ইউরোপিয়ান এবং আরব লীগের বাইরে থাকা 22টি দেশ। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে প্রকাশ করা হয় আরব লীগের এই ঘোষণা। এরপর তোলপাড় শুরু হয় এই ঘোষণা নিয়ে। ঘোষণায় সমগ্র আরব লীগ প্রথমবারের মতো নিন্দা জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার। একই সাথে বলা হয়েছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজায় তাদের শাসন চলবে না। ঘোষণায় বলা হয়েছে গাজা সহ গোটা ফিলিস্তিনের শাসন কার্য পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সহ যাবতীয় দায়িত্ব পালন করবে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে হামাসকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। তাদের এই অস্ত্র সমর্পণ পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সম্প্রদায়। আর গাজায় তাদের কোনো শাসন কার্য পরিচালনা চলবে না। একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আরব লীগের এই সিদ্ধান্তের লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে মঙ্গলবারের ঘোষণায়। প্রস্তাবে জাতিসংঘের অধীনে ফিলিস্তিনে একটি সাময়িক আন্তর্জাতিক মিশন পরিচালনার কথা বলা হয়েছে। আরব লীগের এই ঘোষণা বিষয়ে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ঘোষণা করা হয়নি। তবে লেবাননের হিজবুল্লাহর প্রত্যাখ্যান করেছে এই ঘোষণা।
অনেক বিশ্লেষকের মতে এই ঘোষণা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাওয়া শতভাগ পূর্ণ করেছে। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর প্রথম বাইডেন প্রশাসন যে স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করে তাতে বলা হয়েছিল হামাসকে সম্পূর্ণরূপে অস্ত্র সমর্পণ করতে হবে, গাজায় তারা শাসন কার্য পরিচালনা করতে পারবে না এবং গোটা ফিলিস্তিন থাকবে পশ্চিম তীর কেন্দ্রিক মাহমুদ আব্বাস সরকারের অধীনে। তবে হামাস তখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্রের প্রথম দিকের সেই প্রস্তাব এবং মঙ্গলবারের আরব লীগের ঘোষণায় একটি মৌলিক পার্থক্য আছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল না। আরব লীগের প্রস্তাবে হামাসকে বিলুপ্ত করার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অপরদিকে ইসরায়েলের নেতানিয়াহু সরকারও দীর্ঘদিন ধরে দাবি করে আসছে গাজায় হামাস বলতে কিছু থাকবে না। যতদিন হামাস নির্মূল না হবে ততদিন তারা যুদ্ধ বন্ধ করবে না। সেদিক থেকে হামাস বিলুপ্ত করা বিষয়ে ইসরায়েল এবং আরব লীগের চাবার মিল রয়েছে। লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস, হামাসের সব শীর্ষ নেতাকে হত্যা এবং গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কারণে গাজায় বস্তুত হামাসের অস্তিত্ব এমনিতেই এখন বিলুপ্তির পথে। এই অবস্থায় হামাস একবার পরিকল্পনা নিয়েছিল গাজাকে মাহমুদ আব্বাসের হাতে তুলে দিয়ে তারা আত্মগোপনে চলে যাবে দীর্ঘ সময়ের জন্য এবং নতুন করে প্রস্তুতি গ্রহণ করবে। তবে গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন উদ্যমে গাজায় গণহত্যা শুরুর পর হামাসের সেই আশাও বিলীন হয়ে যায়, কারণ গোটা গাজা এখন মূলত মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য। এই অবস্থায় আরব লীগের এই প্রস্তাব হয়তো হামাসের ভিন্ন পরিচয়ে টিকে থাকার শেষ উপায় হতে পারে। তাছাড়া কাতার সহ আরবদের সহায়তা ছাড়া হামাসের পক্ষেও টিকে থাকা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে হামাস সশস্ত্র পথ পরিত্যাগ করে ইসরায়েল মেনে নিলে ভবিষ্যতে ফিলিস্তিনের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের একটা সুযোগ হয়তো হতে পারে, ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে। 1948 সালে ফিলিস্তিনিদের উৎখাত করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স মিলে প্রতিষ্ঠা করে ইসরায়েল রাষ্ট্র। সেই থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের ভূমি দখল করে সারা বিশ্ব থেকে ইহুদিদের এনে বসতি স্থাপন করে চলছে এবং ক্রমে সংকুচিত হচ্ছে ফিলিস্তিনিদের এলাকা। বর্তমানে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রের কথা শোনা যায় তা হলো পশ্চিম তীর। পশ্চিম তীরও 1967 সাল থেকে ইসরায়েলের দখলে এবং সেখানে তারা এই পর্যন্ত 7 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এই অত্যাচারের কারণে শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে 1987 সালে প্রতিষ্ঠিত হয় হামাস। তারা ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না এবং যুদ্ধের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। দ্রুত ফিলিস্তিনে তারা জনপ্রিয় হয়ে ওঠে এবং 2006 সালের নির্বাচনে জয়ী হয়। কিন্তু মাহমুদ আব্বাসের সরকার তাদের হাতে ক্ষমতা ছাড়তে অস্বীকার করে। আন্তর্জাতিক সম্প্রদায়ও হামাসকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের ক্ষমতা গ্রহণের বিরোধিতা করে। এরপর 2007 সালে হামাস যুদ্ধের মাধ্যমে গাজা দখল করে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে। এরপর থেকে ইসরায়েল গোটা গাজা অবরুদ্ধ করে রাখে এবং বারবার হামলা চালায় হামাসের বিরুদ্ধে। সর্বশেষ 2023 সালের 7 অক্টোবরে হামাস অভিযান চালায় ইসরায়েলের অভ্যন্তরে। এর জবাবে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অংশ নেয় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি আর্মি। যুদ্ধে ইসরায়েল হিজবুল্লাহ ও হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করায় এবং সর্বশেষ আরব লীগের ঘোষণার মাধ্যমে অবসান হতে চলেছে হামাস যুগের। তবে আরব লীগের ঘোষণার বিরুদ্ধেও সমালোচনা চলছে বিভিন্ন মহল থেকে। অনেকের মতে তারা যেভাবে হামাসের বিরুদ্ধে এক হয়ে এভাবে যদি ইসরায়েলের বিরুদ্ধে এক হতো তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা বন্ধে বাধ্য হতো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতেও বাধ্য হতো। কিন্তু তারা সেটা না করে বস্তুত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করে তাদের চাওয়া পূরণের মাধ্যমেই ফিলিস্তিন সমস্যার সমাধানের পথ বেছে নিল। চীনা উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বুধবার। এর নাম সুপারকো। বন্যা নিয়ন্ত্রণ, খরা, ভূমিধস, হিমবাহ, ভূমিকম্প বিপর্যয় মোকাবেলা সহ বহুবিধ কাজে এই স্যাটেলাইট ব্যবহার করতে পারবে পাকিস্তান। এছাড়া কৃষি পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা, অবকাঠামো, ম্যাপিং এবং পরিবহন নেটওয়ার্ক সহ আরও অনেক কাজে ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। পরিবেশগত পরিবর্তন, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর পর্যবেক্ষণেও ব্যবহার
ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। নতুন এই সুপারকো স্যাটেলাইটকে পাকিস্তানের জন্য নতুন একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করা হয়েছে দেশটির পক্ষ থেকে। পাকিস্তানের মহাকাশ গবেষণার উন্নতির নিদর্শন সুপারকো স্যাটেলাইট। এদিকে বুধবার অস্ট্রেলিয়া তাদের প্রথম নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। নর্থ কুইন্সল্যান্ডে নির্মিত নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের 14 সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়ে। গিলিমোর স্পেস টেকনোলজি জড়িত ছিল স্যাটেলাইটটি উৎক্ষেপণের ক্ষেত্রে। সংস্থাটি জানিয়েছে 6 থেকে 8 মাসের মধ্যে তারা পুনরায় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি অভিযানে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বেলজিয়াম নিয়েছে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। দেশটির ফেডারেল প্রসিকিউটর অফিস আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে 2 ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তরা গিভাতি ব্রিগেডের সদস্য। গিভাতি ব্রিগেড ইসরায়েলি সেনাবাহিনীর একটি এলিট পদাতিক ইউনিট। তারা মূলত গাজা, পশ্চিম তীর ও দক্ষিণ ইসরায়েলের নিরাপত্তা ও আক্রমণাত্মক অভিযানে কাজ করে। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্কের সহযোগিতায় এই অভিযোগটি করেছে হিন্দ রজভ ফাউন্ডেশন। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই 2 সেনা বেলজিয়ামের টুমোরোল্যান্ড সঙ্গীত উৎসবে নিজেদের ব্রিগেডের পতাকা উড়িয়ে উপস্থিত হয়। তখন তারা নজরে আসে বেলজিয়ান পুলিশের। তখন তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় 2 জনকেই। বেলজিয়ামে অবস্থিত হিন্দ রজভ ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে গাজায় যুদ্ধের শুরুতে ইসরায়েলি গুলিতে নিহত 6 বছরের এক ফিলিস্তিনি শিশুর নামে। 2023 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 10টিরও বেশি দেশে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বহু অভিযোগ জমা দিয়েছে সংগঠনটি। বেলজিয়াম সরকার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ না নেয়ায় কড়া সমালোচনা করেছে ফাউন্ডেশনটি। বিবৃতিতে হিন্দ রজভ ফাউন্ডেশন জানায়, শুধু গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, সন্দেহভাজনদের আটক করে বেলজিয়ামের বিচার অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করা উচিত ছিল সরকারের। ফাউন্ডেশনটি এই পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। আইসিসিকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এদিকে সেনা গ্রেপ্তারে চরম ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। প্রতিবাদে বেলজিয়ামের এক কূটনীতিককে তলব করেছে তেল আবিব। গাজায় মানবিক বিপর্যয় এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই 2 দেশের এই বিরোধ দেখা গেছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছে দেশটির 2 প্রভাবশালী মানবাধিকার সংস্থা। গত সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বেটসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের সংস্থাগুলো জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। ההתקפה הזאת היא בתגובה לירי הרקטות אתמול מרצועת עזה לחופי הים התיכון। ইসরায়েলের এই 2 মানবাধিকার সংস্থাগুলোর এই প্রতিবেদনকে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ গণহত্যা শব্দটি ইসরায়েলের কাছে বেশ সংবেদনশীল। কারণ দেশটির জন্মই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ইহুদি নিধনের পর। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. সংগঠন দুটি দাবি করে গাজায় ইসরায়েলি অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সমন্বিত পরিকল্পনার অংশ। হামলা, অবরোধ, খাদ্য ও পানির সংকট সৃষ্টি সবকিছুই মিলে ফিলিস্তিনি সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। המדיניות והצעדים שננקוט יותאמו למצב התחלואה וליכולת הספיקה של בתי החולים। বেটসেলেমের আন্তর্জাতিক পরিচালক শারিত মিকায়েলি বলেন, এই অভিযোগ তোলার আগে আইনগত, সামাজিক, গণমাধ্যম ও ভাবমূর্তির দিক থেকে আমরা সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়েছি। তবে এটি প্রথমবার নয়, এর আগেও সরকারি ও সামাজিক হামলার মুখে পড়েছি আমরা। তিনি আরো বলেন, ইসরায়েলি সমাজ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এই প্রতিবাদে আরো প্রবল প্রতিক্রিয়া আসতে পারে বলে তারা প্রস্তুত। প্রতিবেদন প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ইসরায়েলে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে এই অভিযোগ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক ইহুদি বিদ্বেষকে উৎসাহিত করে। התוכנית הזו אימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו. এদিকে গাজার বাস্তবতা ভয়াবহ হয়ে উঠছে দিনকে দিন। ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে প্রায় সব অবকাঠামো। এক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। চরম অপুষ্টিতে ভুগছে শিশু ও নারী সহ অসংখ্য মানুষ। 5 বছরের নিচের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। মানবিক সহায়তা প্রবেশের পথ কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
তবে ইসরায়েলি জনমতের বড় একটি অংশ এখনো গণহত্যার অভিযোগ মানতে নারাজ। তাদের মতে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় 1200 মানুষ নিহত এবং 251 জন গাজায় অপহৃত হন, যারা সবাই সাধারণ নাগরিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট এ প্রকাশিত এক সম্পাদকীয়তে সাংবাদিক সেভার প্লকার লিখেছেন, 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের উল্লাস এবং হামলায় অংশ নেওয়ার দৃশ্য দেখে ইসরায়েলিদের মধ্যে সহানুভূতি জন্মায়নি, বরং এই ছবি তাদের আরো কঠোর করে তোলে। It has done what no other country on earth could do. মানবাধিকারের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে ইসরায়েলি এই দুই সংগঠন হয়তো ইতিহাসের কঠিনতম দায় কাঁধে নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলি সমাজ কি নিজেদের দিকে তাকাতে প্রস্তুত? আর আন্তর্জাতিক সমাজ কি শুধু মানবিক সহানুভূতির বাইরে গিয়ে কি কোনো বাস্তব পদক্ষেপ নেবে? দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। রাশিয়াও তার সর্বাত্মক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ গোপনে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইরানে। ইসরায়েলের আক্রমণের পর ইরান রাশিয়ার কাছ থেকে পাওয়া অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী গত 26 জুলাই ইস্পাহানের কাছে এই ঐতিহাসিক পরীক্ষা চালানো হয়। এই অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 400 কিলোমিটার পর্যন্ত বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। সিস্টেমটিতে রয়েছে 91 N6E বিগ বার্ড অধিগ্রহণ রাডার, 92 N6E গ্রেড স্টোন এনগেজমেন্ট রাডার এবং একাধিক লঞ্চার। বিশেষজ্ঞরা মনে করেন, সীমিত প্রশিক্ষণের কারণে রাশিয়ান কর্মীরাই এই সিস্টেম পরিচালনা করছে। ইরানের এই সাফল্য তার স্বদেশী বাভার 373 সিস্টেমের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। বাভার 373 সিস্টেম ইতোমধ্যে 316 কিলোমিটার দূরত্বে ড্রোন সফলভাবে ধ্বংস করেছে এবং F-35 স্টিলথ ফাইটার শনাক্ত করার দাবি করছে। تهاجمی ترکیبی وعده صادق 3 در پاسخ به شرارت‌ها রুশ ইরানি সামরিক সহযোগিতা 2022 সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে দুই দেশ 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যাতে প্রতিরক্ষা সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। ইরান রাশিয়াকে 1000-এর বেশি ড্রোন সরবরাহ করেছে, বিনিময়ে উন্নত সামরিক প্রযুক্তি পেয়েছে। Многих западных стран и во внутренней политике. Мы все это видим, особенно আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, S-400 সিস্টেম ইরানের আকাশ সীমায় প্রবেশকারী যে কোনো বিমানের জন্য গুরুতর হুমকি। এই সিস্টেম একযোগে 80টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং 36টিতে আক্রমণ চালাতে পারে। 40 N6 মিসাইল 380 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় থাকা বিমান ধ্বংস করতে সক্ষম। তবে বিশেষজ্ঞদের অনেকেই S-400 সিস্টেমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 42টি S-400 লঞ্চার ধ্বংস হয়। এমনকি তুরস্ক এই সিস্টেম সরিয়ে স্বদেশী সাইপার সিস্টেম স্থাপন করেছে। S-400 পরীক্ষার সময় একটি রাশিয়ান IL-76 কার্গো বিমান তেহরানের অবতরণ করে, যা সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত। для господина Трампа во всех отношениях нелегким. ইরানের এই অর্জন ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরিকল্পনায় দুর্ভেদ্য দেয়াল তুলে দিল, যার মাধ্যমে রাশিয়ার সর্বাধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি পরিচালনাকারী অল্প কয়েকটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান। গাজায় হামলাকারীরাই করবে ত্রাণ বিতরণ, এমন আশাবাদী ব্যক্ত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজায় যুক্তরাষ্ট্রের দেয়া মানবিক সহায়তা বিতরণে নেতৃত্ব দেবে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference. প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গেই কাজ করব। তারা ত্রাণ বিতরণে ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তারা চায় খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করতে, যেন ত্রাণ সঠিকভাবে বিতরণ না হয়। তিনি আরো দাবি করেছেন, হামাস গাজায় পাঠানো খাদ্য ও অর্থ চুরি করছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা। এমনকি কিছু ইসরায়েলি কর্মকর্তাও সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, হামাসের কাছে ত্রাণ চলে যাওয়ার কোনো প্রমাণ নেই। ועכשיו בעזרת הנשיא טראמפ אנחנו התקרבנו עוד יותר להשלמת מטרותינו. একদিকে যেখানে ইসরায়েলের আগ্রাসন ও ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় করুণ হাল হয়েছে গাজার, এর উপর ইসরায়েলকে আবার এর সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে। ট্রাম্পের বিতর্কিত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। Go on for a long time and he would want to take the whole thing.
তারা বলছেন এই সিদ্ধান্ত ইসরায়েলি দখলদারিত্বকে আরো প্রত্যয় করবে না, বরং ত্রাণ নিতে আসা অসহায় ফিলিস্তিনিদের জীবন আরো হুমকির মুখে ফেলবে। গাজায় সহিংস পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি বাহিনী পরিচালিত বিতরণ কেন্দ্র জিএইচএফ এর 4টি স্থানে চলছে খাদ্য বিতরণ কার্যক্রম। তবে এই কেন্দ্রগুলোতে সহায়তা নিতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শত শত ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বয়স্ক মানুষ। ইসরায়েলি বাহিনী পরিচালিত বিতরণ কেন্দ্রের সঙ্গে যুক্ত মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য অ্যান্থনি অ্যাগুইলার সরাসরি জানিয়েছেন কিভাবে ইসরায়েলি সেনারা ভিড় নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছে। তিনি বলেন, আমি দেখেছি রাইফেল, মেশিনগান, এমনকি ট্যাঙ্কের কামান ও মর্টার শেলও ব্যবহার করা হয়েছে। এগুলো কাউকে নিরস্ত্র করতে নয়, বরং আতঙ্ক তৈরি ও নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করছে তারা। অ্যাগুইলার আরো জানান, এই সহায়তা কেন্দ্রগুলো প্রকৃত অর্থে গাজাবাসীদের দক্ষিণাঞ্চলে স্থানচ্যুত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে মানবিক সহায়তার নামে চলছে শোষণ, জবরদখলের আরেকটি অধ্যায়। অন্যদিকে গাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করলেও ট্রাম্প এর দায় ইসরায়েলের উপর না চাপিয়ে বলেন, ইসরায়েল এটা করতে চায় এবং তারা এটি ভালোভাবে করবে। যদি তারা চায় তবে খাদ্য সঠিকভাবে বিতরণ হবে। And Iran, I think, is going very well. We'll see what happens. You're working on plenty of things. তিনি আরো বলেন, ইসরায়েলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা মানে হবে হামাসকে পুরস্কৃত করা, আর সেটা তিনি চান না। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে স্পষ্ট যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘ বা তার অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে নয়, বরং একতরফাভাবে ইসরায়েলের হাতে ত্রাণ বিতরণের দায়িত্ব দিচ্ছে, যা গাজায় চলমান মানবিক সংকট আরো গভীর করতে পারে। এর মধ্যে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ চিত্র এখন বাস্তবে রূপ নিচ্ছে। চিকিৎসা ও পুষ্টিহীনতায় মারা যাচ্ছে শিশু ও অসহায় মানুষ। এমন অবস্থায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। יש גם מידע מאוד חשוב וגם תוכניות אופרטיביות אם נידרש לפעולות נוספות. সাম্প্রতিক পরিস্থিতি স্পষ্ট করেছে, গাজায় একটি সুসংগঠিত মানবিক সহায়তা কাঠামো ভেঙে পড়েছে। খাদ্য নেই, নিরাপত্তা নেই, ন্যায় বিচারও নেই। আর এই সংকটকে ঘিরে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি চুপ করে থাকবে নাকি নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর সাহস দেখাবে? যন্ত্রযোগে উঠতে পারার সক্ষমতা অর্জনের পর থেকেই সেই সক্ষমতাকে যুদ্ধের কাজে লাগাতে যুদ্ধবাজ প্রাণীর মানুষ রীতিমতো খাওয়া ঘুম বন্ধ করে উঠে পড়ে লেগেছে। এ নিয়ে অসুস্থ প্রতিযোগিতাও তীব্র, প্রতিযোগিতা আকাশে আধিপত্য বিস্তারেরও। পারমাণবিক শক্তির বাইরে অন্যতম যুদ্ধাস্ত্র হচ্ছে যুদ্ধবিমান। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম F-35। F-35কে বলা হয় একবিংশ শতাব্দীর সর্বাধুনিক আকাশ যুদ্ধের অস্ত্র। এই বিমানটি তৈরি হয়েছে এমনভাবে যাতে এটি শত্রুর রাডারে ধরা না পড়ে। একই সঙ্গে এটি শত্রুর অবস্থান শনাক্ত করে আঘাত হানতে পারে অত্যন্ত নিখুঁতভাবে। F-35 যুদ্ধবিমানের মূল ক্ষমতাগুলো এক নজরে দেখা যাক। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার, জ্বালানি ধারণ ক্ষমতা প্রায় 17,000 কেজি। এটি অস্ত্র বহন করতে পারে 8,000 কেজির বেশি। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন এই যুদ্ধবিমান। আছে একাধিক স্পন্সর ও সিগন্যাল বিশ্লেষণ করার ক্ষমতা। এই বিমানের চালক তার বিশেষ হেলমেটের মাধ্যমে পুরো যুদ্ধক্ষেত্রে চিত্র স্পষ্টভাবে দেখতে পারেন এবং বিমান পরিচালনার পাশাপাশি শত্রু বিমানের গতিপথ ও অবস্থানও নির্ধারণ করতে পারেন। বলা যায় এটি একাধারে আক্রমণ, নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায় সক্ষম। এই কথিত মহাপরাক্রমশালী যুদ্ধবিমান এবার ধরাশায়ী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিমান ঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি F-35C যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 31 জুলাই বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবারের এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। লেমুর বিমান ঘাঁটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট সফলভাবে বেরিয়ে যেতে সক্ষম হন। তিনি নিরাপদে আছেন। এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। বিবৃতিতে আরো বলা হয়, VFA-125 রাফ রেডার স্কোয়াড্রনের একটি F-35 যুদ্ধবিমান লেমুর বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নেভাল এয়ার স্টেশন লেমুর ফ্রেসনা শহর থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।
লেমুর মার্কিন নৌবাহিনীর একটি প্রধান বিমান ঘাঁটি, যেখানে বহু FA-18 সুপার হর্নেট ও F-35C মডেলের যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। নৌবাহিনী এখন ব্ল্যাক বক্স ও অন্যান্য ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ এই দুর্ঘটনার কারণ হতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে আরও সময় লাগবে। এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মহলের মধ্যে F-35 এর সুরক্ষার প্রোটোকল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেহেতু এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। এই নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দুটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হল। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি F-35A বিমান বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। Including commitments by the Palestinian Authorities, President নিজেদের মানচিত্রের পরিধি বাড়াতে গিয়ে একুল ওকুল দুই কুলি হারাতে বসেছে নেতানিয়াহু ও তার সরকার। একদিকে গাজার দখলদারিত্ব নিশ্চিত করতে পারেনি প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বে, অন্যদিকে একের পর এক দেশ ফিলিস্তিনি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনিদের নিয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়ে দিয়েছে কানাডা। অন্যদিকে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত এবং নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউকে আহ্বানও জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতারা। নির্যাতিত ফিলিস্তিনিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে আরও এক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিন। G7 জোটের আরেক মিত্র কানাডা ফিলিস্তিনকে নিয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়। জাতিসংঘের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বরাতে আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ভিত্তিতেই এই স্বীকৃতি দেবে অটোয়া। তবে ফিলিস্তিনের ভবিষ্যতে কোনো ভূমিকা রাখতে পারবে না হামাস, এমনকি তারা আগামী নির্বাচনে অংশও নিতে পারবে না, এটাই শর্ত। তবে বিশ্লেষকদের মতে এই শর্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সাম্প্রতিক সময়ের মধ্যে ইসরায়েল সবচেয়ে বড় ধাক্কা কিংবা হুঁশিয়ারি পেয়েছে ইইউ জোটের ৪০ জন ক্রস পার্টি আইন প্রণেতাদের কাছ থেকে। ইইউকে আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতি আইন প্রণেতারা জানিয়েছে, তেল আবিব সরকারকে এমন সব কর্মকাণ্ডের জন্য দায়ী করতে হবে যা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। পাশাপাশি ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হামাসের প্রতিও তারা আহ্বান জানিয়েছে। গাজায় অমানবিক কার্যকলাপের উস্কানিদাতা হিসেবে ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ডস। নেতানিয়াহু সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালার স্মোট্রিচকে নিষিদ্ধ করেছে ডাচ সরকার। যুদ্ধের উস্কানিদাতা ও স্বেচ্ছায় অভিবাসনের পথ বেছে নিতে গাজাবাসীকে বাধ্য করার অভিযোগে অতি ডানপন্থী দুই মন্ত্রীর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তাদের সিদ্ধান্তের পর ইসরায়েল সরকারের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে ইইউ এর বাকি রাষ্ট্রগুলোও। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।